ঢাকা ক্যান্টনমেন্টের দেয়ালগুলো যদি কথা বলতে পারত, তবে মানুষ হয়তো জানত ভেতরে ভেতরে রাজনৈতিক অঙ্গনে কত বড় ঝড় বয়ে যাচ্ছে। বাংলাদেশের রাজনীতির সমীকরণ যতই রাজপথে তৈরি হোক না কেন, ক্ষমতার চূড়ান্ত মোড় পরিবর্তন কিন্তু রাজনীতির গোল টেবিলেই হয়। আর মাত্র কয়েকটা মাস, তারপরে হয়তো বাজবে এক বিদায়ের ঘণ্টা। তবে প্রশ্ন হলো, এই বিদায়ের পর বাংলাদেশের সেনাবাহিনীর চালিকা শক্তি কার হাতে যাচ্ছে? পর্দার আড়ালে কি কোনো নতুন সামরিক দাবা খেলার ছক কষা হচ্ছে? কারা হতে যাচ্ছেন আগামী দিনের নীতি নির্ধারক? বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। বাংলাদেশের সামরিক ইতিহাসের পাতা উল্টালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নামটা বেশ আলাদাভাবেই চোখে পড়ে। ভাগ্যের চক্রে তিনি এমন এক বিরল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, যেখানে পরপর তিনটি সম্পূর্ণ ভিন্ন সরকারের অধীনে তাকে সেনাপ্রধানের গুরু দায়িত্ব সামলাতে হয়েছে। বিগত সরকারের একদম শেষ সময় থেকে শুরু করে পরবর্তী অন্তর্বর্তীকালীন প্রশাসন এবং অবশেষে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গড়ে ওঠা নতুন রাজনৈতিক সরকার, এই তিন ভিন্ন বাস্তবতায় তিনি সেনাবাহিনীকে অত্যন্ত দক্ষতার সাথে পরিচালিত করেছেন। কোনো পরিস্থিতিতেই তিনি সেনাবাহিনীর চেইন অব কমান্ড ও পেশাদারিত্বে বিন্দুমাত্র চির ধরতে দেননি। বিশেষ করে দেশের এক কঠিন ও উত্তাল ক্রান্তি লগ্নে ৫ আগস্টের ছাত্র জনতার মহাবিপ্লবের সময় সেনাবাহিনীর দায়িত্বশীল ও ধৈর্যশীল ভূমিকা সাধারণ মানুষের মন জয় করেছে এবং তাদের আস্থা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। পরবর্তীতে সেনাবাহিনীর ভেতরে কিছু নিয়ম কানুন ও ধর্মীয় অনুভূতি ভিত্তিক পরিবর্তন এনে তিনি দেশের সাধারণ মানুষের মন অনেকটাই জয় করে নেন। যেমন সেনাবাহিনীর বিভিন্ন ঘাটের নাম ইসলামের ৪ খলিফার নামে রাখা, কিংবা সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় দাড়ি রাখার স্পষ্ট নিয়ম চালু করার মতো বিষয়গুলো সাধারণ মানুষ খুব ভালোভাবে গ্রহণ করে এবং তিনি ব্যাপক প্রশংসাও পান। এমনকি এক পর্যায়ে তাকে নিজেও দাড়ি রাখতে দেখা যায়। তবে মুদ্রার যেমন দুটি পিঠ আছে, তেমনি এসবের পাশাপাশি গত কিছুদিনে কিছু জটিল কৌশলগত সিদ্ধান্ত ও রাজনৈতিক পুনর্বাসনের বিষয়ে তাকে নিয়ে বিভিন্ন মহলে সমালোচনাও কম হয়নি। কিন্তু রাজনীতি বা সামরিক অঙ্গনে এই প্রশংসার জোয়ার কিংবা সমালোচনার ঝড় যাই থাক না কেন, নিয়মের টানে জেনারেল ওয়াকারুজ্জামানকে তো একদিন অবসরে যেতেই হবে। আর ঠিক এই কারণেই এখন পুরো দেশ জুড়ে একটাই আলোচনা ঘুরপাক খাচ্ছে, ওয়াকারুজ্জামানের পর সেনাপ্রধানের এই গুরুত্বপূর্ণ জায়গায় কে আসছেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আর বিশ্ব রাজনীতির দিকে নজর দিলে বোঝা যায়, এবারের সেনাপ্রধান নির্বাচন কিন্তু সাধারণ কোনো সরকারি রুটিন কাজ নয়। আঞ্চলিক শক্তির প্রভাব, দক্ষিণ এশিয়ার রাজনীতি আর দেশের স্বাধীন পররাষ্ট্রনীতির কারণে নতুন সেনাপ্রধান কে হচ্ছেন তা এখন ভীষণ গুরুত্বপূর্ণ এক বিষয়ে পরিণত হয়েছে। বিশেষ করে ইদানিং বাংলাদেশের সামরিক ও কূটনৈতিক কৌশলে যে বড় পরিবর্তন দেখা যাচ্ছে, সেখানে পাকিস্তান, চীন ও তুরস্কের মতো দেশের সাথে সম্পর্ক বাড়ানো এবং ভারতের প্রতি একক নির্ভরতা কমিয়ে একটি শক্তির ভারসাম্য আনার চেষ্টা স্পষ্ট। আর এই প্রভাব স্বাভাবিকভাবেই সেনাবাহিনীর ভেতরেও পড়ছে। এ কারণেই দেশের নীতি নির্ধারকেরা এমন একজন নতুন নেতা খুঁজছেন, যিনি শুধু সামরিক পেশাতেই যোগ্য হবেন না, বরং বর্তমান পৃথিবীর জটিল কূটনৈতিক রাজনীতিটাও খুব ভালোভাবে বুঝবেন। যদিও চূড়ান্ত কোনো সিদ্ধান্তের প্রজ্ঞাপন এখনও জারি হয়নি, তবে সেনা সদরের সম্প্রতি করা কিছু উচ্চ পর্যায়ের রদবদল ইঙ্গিত দিচ্ছে যে আসল লড়াইটা কোথায় হতে যাচ্ছে। সেনাবাহিনীতে অত্যন্ত ক্ষমতাধর এবং কৌশলগত দুটি পদ হল চিফ অফ জেনারেল স্টাফ বা সিজিএস এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার বা পিএসও। সম্প্রতি এই দুই গুরুত্বপূর্ণ পদে অভিজ্ঞ ২ সামরিক কর্মকর্তাকে বসানো হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে সিজিএস হিসেবে, আর লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে পিএসও পদের। সেনাপ্রধানের দৌড়ে এই ২ শীর্ষ কর্মকর্তার নামই এখন সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে। জ্যেষ্ঠতা, প্রশাসনিক দক্ষতা এবং মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতার দৌড়ে বর্তমানে যিনি সবচেয়ে এগিয়ে আছেন, তিনি হলেন নতুন সিজিএস লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান। সামরিক বাহিনীর ভেতরের ইতিহাস যারা জানেন
তারা ভালো করেই বোঝেন যে সিজিএস পদটি সেনাপ্রধানের পর কতখানি শক্তিশালী। সেনাবাহিনীর দৈনন্দিন অপারেশনাল পরিকল্পনা, বাজেট নিয়ন্ত্রণ এবং সার্বিক কৌশল নির্ধারণে মূল চালিকা শক্তি হলেন এই সিজিএস। সামরিক ইতিহাসের দিকে চোখ বোলালে দেখা যায় বাংলাদেশে এ পর্যন্ত দায়িত্ব পালন করা 17 জন সেনাপ্রধানের মধ্যে অন্তত 7 জনই এই পদে দায়িত্ব পালন শেষে সেনাপ্রধান হয়েছেন। ফলে মাইনুর রহমানের সেনাপ্রধান হওয়ার সম্ভাবনা যে সবচেয়ে প্রবল তা নিশ্চিত করেই বলা যায়। আর্টিলারি ডিরেক্টর এবং 33 ও 24 পদাতিক ডিভিশনের মতো দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এরিয়া কমান্ডের জিওসি হিসেবে তার মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তাকে আরও এক ধাপ এগিয়ে রেখেছে। তবে সিজিএস পদের ঐতিহ্যগত শক্তিমত্তা থাকলেও পিএসও হিসেবে দায়িত্ব পাওয়া লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমানও কিন্তু দৌড়ে এতটুকু পিছিয়ে নেই। সেনা সদর, নৌবাহিনী এবং বিমান বাহিনীর মধ্যে সমন্বয় সাধনের মতো অত্যন্ত জটিল এবং কৌশলগত জাতীয় দায়িত্ব পালন করছেন তিনি। তার দক্ষ নেতৃত্ব এবং দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তাকে শীর্ষ পদের শক্তিশালী দাবিদার করে তুলেছে। এর পাশাপাশি দীর্ঘ ও নিখুঁত সামরিক ক্যারিয়ারের অধিকারী লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক এবং নিষ্কলঙ্ক ভাবমূর্তির লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমানের নামও উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকদের টেবিলে আলোচনায় রয়েছে। এমনকি আঞ্চলিক রাজনীতিতে ভারত বিরোধী মনোভাবাপন্ন সামরিক কর্মকর্তা হিসেবে পরিচিত জেনারেল কামরুল ইসলামের নামও নানা আলোচনায় উঠে এসেছে। তবে আর্মি অ্যাক্ট 1952 এবং সরকারি প্রশাসনিক নিয়ম অনুযায়ী চূড়ান্ত প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত যে কোনো হিসাব নিকাশই পাল্টে যেতে পারে। ঠিক যখন পরবর্তী সেনাপ্রধানের নাম নিয়ে এমন নানামুখী আলোচনা চলছে, ঠিক তখনই আন্তর্জাতিক, বিশেষ করে ভারতীয় কিছু সংবাদ মাধ্যমের ঘটা করে কিছু গুজব ছড়িয়ে দেশ জুড়ে নতুন বিতর্ক ও উত্তেজনার জন্ম দিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে দাবি করা হয়েছে যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হয়তো শুধুমাত্র 3 বছরের সাধারণ মেয়াদ শেষ করেই অবসরে যাচ্ছেন না, বরং তাকে সশস্ত্র বাহিনীর একটি নতুন এবং আরও ক্ষমতাধর সর্বোচ্চ পদে আসীন করার পরিকল্পনা চলছে, যা তাকে সুপ্রিম কমান্ডার বা সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের মর্যাদায় উন্নীত করবে। স্বাভাবিক প্রশাসনিক নিয়ম অনুযায়ী 2024 সালের 23 জুন দায়িত্ব নেওয়া ওয়াকারুজ্জামানের 3 বছরের নির্ধারিত মেয়াদ শেষ হবে 2027 সালের 23 জুন। বর্তমান সরকার চাইলে কিংবা রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে তার এই মেয়াদ আরও বৃদ্ধি করা কোনো জটিল বিষয় নয়। কিন্তু নর্থ ইস্ট নিউজের ওই প্রতিবেদনটি একেবারেই ভিন্ন, গভীর এক রাজনৈতিক কৌশলের ইঙ্গিত দিচ্ছে। সেখানে বলা হয়েছে সেনাবাহিনীর চেইন অব কমান্ড আরও সুসংহত রাখা এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে সর্বময় ক্ষমতার অধিকারী করতে ওয়াকারুজ্জামানকে আনুষ্ঠানিকভাবে ফিল্ড মার্শাল বা সর্বাধিনায়কের মতো এক নতুন শীর্ষ পদে অধিষ্ঠিত করার নীল নকশা তৈরি হচ্ছে। যদিও কাগজে কলমে এই পরিকল্পনা বাস্তবায়ন করা মোটেও কোনো সহজ কাজ নয়। এর জন্য পুরো দেশের সাংবিধানিক কাঠামোতেই আনতে হবে পরিবর্তন। বর্তমানে বাংলাদেশের সংবিধানের 61 অনুচ্ছেদ অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হলেন সশস্ত্র বাহিনীর একমাত্র সর্বাধিনায়ক। রাষ্ট্রপতির এই একক ও সর্বোচ্চ ক্ষমতা যদি অন্য কোনো সামরিক পদ কিংবা সেনাপ্রধানের হাতে হস্তান্তর করা হয়, তবে জাতীয় সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সংবিধান সংশোধন করতে হবে। প্রতিবেদনে দাবি করা হচ্ছে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে কিংবা দেশের বর্তমান বিশেষ রাজনৈতিক প্রেক্ষাপটে একটি প্রস্তাবিত 27তম সাংবিধানিক সংশোধনী এনে সেনাপ্রধানকে 3 বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে ঘোষণা করার তোড়জোড় চলছে। যদি তা বাস্তবায়িত হয়, তবে অবসরের নির্ধারিত বয়সসীমা শিথিল হয়ে যাবে এবং 2029 সাল পর্যন্ত তার ক্ষমতার মেয়াদ বহাল থাকার সুযোগ তৈরি হবে। এই প্রতিবেদন সত্যিই নাকি নিছকই ভূ রাজনৈতিক গুজব, তা জানার জন্য আমাদের সংসদ ও প্রশাসনিক সিদ্ধান্তের দিকে নজর রাখতে হবে। তবে একটি বিষয় পরিষ্কার, বাংলাদেশ সশস্ত্র বাহিনী এখন এক অত্যন্ত সুসংগঠিত, সুনির্দিষ্ট এবং পেশাদার নেতৃত্বের ছায়াতলে কাজ করছে, যেখানে রাজনৈতিক মহলেরও পূর্ণ সমর্থন রয়েছে।
ক্ষমতার এই জটিল সামরিক দাবার বোর্ডে কার চাল সবচেয়ে নিখুঁত হয় সেটা এখন দেখার বিষয়। অভিজ্ঞ সিজিএস লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান কি শেষ পর্যন্ত সেনাপ্রধানের সেই ঐতিহ্যবাহী কমান্ডিং ব্যাটন নিজের হাতে নেবেন, নাকি পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান বাজিমাত করবেন, নাকি দেশের সংবিধান পরিবর্তন করে জন্ম নেবে সম্পূর্ণ নতুন কোনো সামরিক ইতিহাস? সামনের দিনগুলোতে সেনা সদরের প্রশাসনিক ভবন আর রাজপথের রাজনৈতিক সিদ্ধান্তই বলে দেবে বাংলাদেশের ভবিষ্যতের কাণ্ডারি আসলে কে হতে যাচ্ছেন।